আজকের গল্প হলা ডাকাতের গল্প। গল্পটির লেখক, পাঠক এবং সামগ্রিক উপস্থাপনায় আমি ব্রতেন্দু চক্রবর্তী। মোল্লাহাটির নীলকুঠির থেকে একটু দূরে ইছামতির পাড় ঘেঁষে যে কাঁচা রাস্তাটা চলে গেছে দূরের গ্রামগুলোর দিকে, সেই রাস্তাটা ধরে বেশ দ্রুত পায়ে গাঁয়ের দিকে ফিরছিল যদু পাল। গ্রাম এখনো অনেকটা দূরে। যদু গিয়েছিল হাট করতে। প্রতি হাটে যদু মাথায় করে নিয়ে যায় কিছু শাক সবজি। এগুলো সে নিজের বাড়ি লাগোয়া জমিতেই চাষ করে। আজও গিয়েছিল, কিন্তু ফেরার পথে আচমকা কাল বৈশাখী এসে সব লণ্ডভণ্ড করে দিল। সঙ্গে ছিল প্রবল বৃষ্টি। তবে তাতে গরমের দাপটটা বেশ কমে গেছে। কদিন বেশ গরম পড়েছিল। সেই ঝড় কমতে বেশ সময় নিল। কাজেই বাড়ি ফিরতে হয়ে গেল দেরি। এতক্ষণ রসিক, গোপাল ও আরও কয়েকজন হাটুরে লোক সবাই একসাথেই আসছিল। তারা কাছাকাছি গ্রামের দিকে যে যার মতো চলে গেল। এবার যদু হয়ে গেল একদম একা। মাথায় যে ভারী তরকারির বোঝা ছিল সেটা এখন হালকা হয়ে গেছে। খালি ঝুড়িটা কখনো হাতে কখনো মাথায় নিয়ে পথ হাঁটছিল যদু। ধুতির গেজে বেশ কিছু কাঁচা টাকা রয়েছে। এবারের হাটে তরি তরকারি ভালো দামেই বিকিয়েছে। সামনের পথটুকু ভালোই ভালোই পার হতে পারলেই ভালো হয়। যদুর বাড়ি খাবরাপোতা মনসাতলার কাছে। তার আগে পড়বে একটা বড় বটতলা। তার নিচে আছে বহু পুরনো একটা কালী মন্দির। সেখান থেকে একটু দূরেই রয়েছে খাবরাপোতা শ্মশান। এই বটতলা থেকে শ্মশান পর্যন্ত জায়গাটা মোটেই ভালো নয়। এটা হলো হলা ডাকাতের এলাকা। যদুর বাড়ি এখান থেকে বেশি দূরে নয়। বাড়ি যাবার অন্য একটা ঘুরপথ আছে বটে, সেটা ধরেই যদু অন্যান্য দিন যাতায়াত করে। কিন্তু আজ ঝড় বাদলের দিনে সে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্যই এই পথটা ধরেছে। তার মনে রয়েছে শঙ্কা। মনে মনে মনসাপোতার মাকে স্মরণ করে দ্রুত পায়ে এগোচ্ছিল যদু। ঝড়টা তখন কমে গেলেও বৃষ্টি অল্প অল্প হচ্ছিল। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে অন্ধকার রাত হঠাৎ করে সাদা হয়ে যাচ্ছিল। একটু পরেই সেই বটতলা এসে গেল। আচমকা বিদ্যুতের সাদা আলোর ঝলকে দূরের বটতলার ঘন ছায়ার মধ্যে দু একটা ছায়া মূর্তিকেও যেন দেখতে পেল যদু। মনের আশঙ্কা বাস্তবে পরিণত হল। সর্বনাশ! এরা নিশ্চয়ই হলা ডাকাতের লোকজন। এবার সে কি করবে? একবার মনে হলো টেনে উল্টো দিকে দৌড় দেয়, কিন্তু পালাতে গেলে যদি ওরা বল্লম ছুঁড়ে মারে, তার চেয়ে টাকা পয়সা যাওয়া ভালো। যা আছে কপালে মনে করে হেঁটে চলল যদু। কিন্তু এখন যেন তার পা আর চলে না। সামনে অবধারিত বিপদ জেনে কজন সেদিকে এগোতে সাহস করে। দেখতে দেখতে পায়ে পায়ে বটগাছটার সামনে এসে গেল যদু। আচমকা একটা হাঁক ভেসে এলো, কে যায়? এবার আমতা আমতা করে যদু বলল, আমি যদুপাল, হাটের ফিরছি। বটগাছের আড়াল থেকে একজন বেরিয়ে এলো। বলিষ্ঠ চেহারা, কালো মিশমিশে রং, অন্ধকারে যেন মিশে গেছে। হাতে একটা লাঠি। সে বাইরে এসেই জিজ্ঞেস করল, হাট কেমন হলো পালের পো? লাভ হলো কিছু? যদু ঘাবড়ে গেল। এই কি হলা ডাকাত? এর সাথে বুঝে শুনে কথা বলতে হবে। সে একটু ধীরে ধীরে বলল, এই যে কথা, হাট তো হচ্ছিল খারাপ লয়, তবে তবে কি?
এই কে ওই জমিদারের পেয়াদা এসে অনেক টাকা খাজনা নিয়ে গেছে। লোকটা একটু কি যেন ভাবল, তারপর আবার বলল, এবার আমাদের খাজনাটা বার করো তো বাপু, নইলে আমাদের এলাকা দিয়ে আর বাড়ি ফিরে যেতে হবে না। যদু তবু একটু ইতস্তত করছিল। আজকে হাটের লাভটা এভাবে চলে গেলে তার ব্যবসায়ী হয়তো লাটে উঠবে। পরের হাটের জন্য মালপত্র সে কিনবেই বা কি করে, সবজি বা ফলাবে কি করে। লোকটা আবার তাড়া লাগালো, কিন্তু ঠিক সেই সময় বট গাছের কোনো এক অন্ধকার কোণ থেকে আর একটা গলা ভেসে এলো। যোগ, কি করছিস? ছাড়ান দে, হলা ডাকাত সূচো মেরে হাত গন্ধ করে না, যেতে দে। সাথে সাথে সরে দাঁড়ালো যোগ, বলল, যা কথা বেঁচে গেলে ওই মা কালীর নাম নিয়ে চলি যাও, কিন্তু এই কথা যেন পাঁচকান না হয়, বুঝেছ? যদুর হাত থেকে বড় ধামাটা পড়ে গিয়েছিল। কোনো মতে সেটা কুড়িয়ে নিয়ে হেঁটে চলল যদু। মনে মনে তখন প্রবল ভাবে মা কালীকেই সে ডেকে চলেছে। যোগ এবার সর্দারের দিকে সরে এলো, একটু উষ্ণ মেজাজে বলল, এইটা কেরম হলো সর্দার? পেত্থম শিকার হাতছাড়া করলে কেন? এইটা কি ঠিক হইল? সর্দার মানে হলধর ডাকাত কেমন যেন একটু অন্যমনস্ক ছিল, যেন অনেক দিন আগের কি একটা কথা তার মনে পড়ে গেছে। একটু বিষণ্ণ গলায় সে বলল, জানিস যোগ, ওই যদুপালের বাপ ছিল বলেই আজ আমি বেঁচে আসি। কি? অবাক হলো যোগ। নতুন যারা দলে এসেছে তারাও অবাক হলো। আবার কথা বলল হলা, হ্যাঁ রে, তোরা জানিস না, ওই ভজা রহিম শেখ এরা জানে। কিরে ভজা, তোর মনে আছে সেই রাহাতুনপুরের কথা? ভজা একটু দূর থেকে বলল, ওই সে আর মনি নেই? হ্যাঁ, ওই যদুর বাপ সেদিন না থাকলে তুমি তো পটল তুলতে গো। সবাই উৎসুক চোখে তাকালো। নতুন যারা, তারা গল্প শোনার লোভে একটু কাছে ঘেঁষে এলো। তখন আকাশে মেঘ কেটে গেছে, তারা একটা দুটো ফুটেছে। আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হলা সর্দার বলে উঠল, সে অনেক দিন আগের কথা, বুঝলি? তখন এ তল্লাটে নীলকুঠি সবে ওই শুরু হয়েছে কি হবে। ওই যদুর বাপের একটা বড় সড়ো পানের বড় ছিল। এখন যেখানে ওই বাওরটা আছে তার কাছাকাছি ছিল ওটা। আমার তখন সেরকম দল তৈরি হয়নি, বুঝলি? আমি, ভজা আর ওই রহিম শেখ আর ওই আর দু একজন ছিল। তা আমরা ঠিক করেছিলাম, নীলির দাদন নিয়ে যখন কুঠির গোমস্তা ওই রাহাতুনপুরের কাছারির দিকে যাবে, সেই সময় দাদনের ট্যাকা লুট করব। তা সেদিনও এরকম কিছুক্ষণ বৃষ্টি হয়ে তারপর আকাশ পরিষ্কার হয়ে গেল। আকাশে তারা দেখা দিল। রাহাতুনপুরের আগে একটা মস্ত বড় মাঠ পড়ে। সেই মাঠের ধারে ঝোপের আড়ালে আমরা গা ঢাকা দিয়ে বসে রইলাম। একটু পরেই দূর থেকে ঘোড়ার পায়ের শব্দ শোনা গেল। তারপরেই দেখলাম দুটো ঘোড়া আর দু তিনজন পাইক আসছে। আমাদের মধ্যে রহিম শেখ ছিল দুর্দান্ত সরকিবাজ। এখন তো একটু বুড়ো হয়ে গেছে, সে সময় ওর সরকি চালানো ছিল দেখার মতো। রহিম সরকি চালিয়ে পরপর দুটো পাইককে সাবার করে দিল। বাকিরা সাথে সাথে দাঁড়িয়ে গেল, কিন্তু হঠাৎ একজন ঘোড়সওয়ার একটু সামনে এগিয়ে এসে আচমকা বন্দুক থেকে গুলি ছুড়ে দিল। ওদের সাথে যে বন্দুক ছিল সে খবর আমাদের কাছে ছিল না, তাহলে আমরা ঘোড়সওয়ারদেরকেই আগে মারতাম। পরে জেনেছি সে ছিল নীলকুঠির ছোট সাহেব। পরে তার ব্যবস্থা আমরা করেছিলাম, কিন্তু সে কথা পরে হবে। যাই হোক, তার বন্দুকের ছোড়া গুলিতে আচমকা আমার হাতখানা জখম হলো। ভাগ্য ভালো যে জায়গা মতন লাগেনি, কিন্তু আর চলার ক্ষমতা ছিল না। কোনো মতে সেখান থেকে পালিয়ে আমরা যদুর বাপের পানের বরজ পর্যন্ত এলাম। তা দেখি যদুর বাপ ওই রাত্রিরই ওই পানের বরজের দেখাশোনা করতে এসেছে। তো তারে বললাম,
আজ রাত্রিটা একটু বরজের মধ্যেই থাকতে দাও, বাইরে থাকলেই ধরা পড়ি যাব। তা যদুর বাপ সেদিন খুব করেছিল আমার জন্য। আমার হাত থেকে তখন রক্ত পরি ভেসে যাচ্ছে। যদুর বাপ ওই বরজের বাইরের রক্ত মাখা জমি ধুয়ে মুছে সাফ করে দিল, যাতে কেউ বুঝতে না পারে। তারপর নিজে নিজে নিতাই কবরেজের বাড়ি গিয়ে তার কাছ থেকে ওষুধ নিয়ে এসে আমার হাতে পট্টি বেঁধে দিয়েছিল। 3 দিন সেখানে পড়ে রইছি, প্রায় হুঁশ ছিলই না। কি সেবা যত্ন করেছে। ওর নাম ছিল শচীশ। এক সময় ও আর আমি ছোটবেলায় একসাথে কত দৌড়ঝাঁপ করেছি, এই ইছামতিতে কত সাঁতার দিছি। আহ, বড় ভালো লোক ছিল যদুর বাপ। ওর যত্ন আত্মীতে একটু সুস্থ হয়ে উঠলাম। যদু তখন ছোট ছেলে, ওর এসব কথা মনে নেই, কিন্তু ওর বাপ এসব ডাকাতি করা পছন্দ করতো না রে। বারবার আমাকে ডাকাতি করা ছেড়ে দিতে বলতো, কিন্তু আমিও বলা পাইকের ছেলে, আমার রক্তেই আছে মার দাঙ্গা করা। একসময় আমার বাবা বলেশ্বর পাইক এখানকার জমিদারের হয়ে কত মারদাঙ্গা করেছে, কত জায়গায় কাজিয়া করেছে, কিন্তু সে জমিদার এখন আর নেই। এখন এই নীলকুঠির গোমস্তাদের যুগ পড়েছে। ওদের অত্যাচার আমি মুখ বুজে মেনে নেব না। এই বলে হলা ডাকাত চুপ করল। তারপর সবার উদ্দেশ্যে বলল, তোরা দেখিস ওই যদুপালের যেন কোনো ক্ষতি না হয়। ওর বাপ না থাকলে আমিও আজ থাকতাম না রে। রাত তখন গভীর হয়ে এসেছে। বটতলার পাশে একটা ছোট চালার নিচে বসেছিল সবাই। অন্ধকারের সঙ্গে মিশে আরও অন্ধকার ছায়া মূর্তির মতন দেখাচ্ছিল সবাইকে। একটা ভুসি মাখা লণ্ঠন অল্প অল্প আলো দিচ্ছে, আর অনেক দূর থেকে ভেসে আসছে রাত জাগা কুকুরের ডাক। যোগও বলল, আজ কোনো শিকার হবে না মনে হচ্ছে সর্দার, রাতটা মাটি হবে মনে লয়। হলা বলে উঠল, তাতে আর কি করা যাবে, মায়ের যা ইচ্ছে তাই হবে। মা যদি জুটিয়ে দেয় তবে দেবে, যদি না হয় তাহলে তাহলে আমরা কাল ওই পাঞ্চিতার চাঁদা বাওরের জঙ্গলের ঘাটিতে চলে যাব। সামনেই অমাবস্যা আসছে, মায়ের পুজোর জোগাড় যন্ত্র করতে হবে। এমন সময় যোগও বলে উঠল, সর্দার, ওই কিসির আলো দেখা যায়? বলে সামনের নীলকুঠির রাস্তার দিকে হাত দেখালো। সত্যি সেদিকে গোটাকতক আলো দেখা যাচ্ছিল। হলা সর্দার ভালো করে দেখে বলল, মশালের আলো, নীলকুঠির দিকেই যাচ্ছে মনে লয়। ঘোতা আর হেবো দুজনে লুকিয়ে লুকিয়ে দেখে আয়, দেখিস আবার ধরা পড়িস না যেন। কি যে বলো সর্দার, ধরা পড়ব কেনে? এই বলে দুজনে আঁধারে মিশে গেল। বেশ কিছুক্ষণ পরে তেমনি আঁধারে মিশেই ফিরে এলো দুজন। দুজনেই একটু হাঁপাচ্ছিল। হলা সর্দার ওদের দেখেই বলল, কি রে, এত দেরি করে এলি কেন? খবর কি? ও জব্বর খবর আছে উস্তাদ, হেবো বলল, কিন্তু একটু ঝামেলাও আছে মনে লয় উস্তাদ। আহ, এই যে ধান ভানতে শিবির গীত শুরু করিছে, কি খবর বল? বলছি বলছি, ওহ, আর একটু হলেই পেছনে কুঠির ডাল কুত্তো নিয়ে গেছিল আর কি। ওহ, অনেক কষ্টে পালিয়েছি। হ্যাঁ শোনো ওস্তাদ, এই মেলা টাকা এসে কুটিতি, মেলা টাকা, সব দাদনের টাকা মনে লয়। কদিন কুটিতেই থাকবে, তারপর বিলি বাঁটোয়ারা হবে। এবার ঘোতা বলল, কিন্তু ঝামেলা আছে ওস্তাদ। কুটিতি কটা বন্দুকধারী সেপাই মোতায়েন হয়েছে, আর দুটো ডাল কুত্তো যা আছে না, আমাদের চিবিয়ে খেয়ে নেবে। এবার হলা বলল, বুঝেছি, কিন্তু এখানে আর থাকা যাবে না, ভোর হয়ে আসছে। সবাই চাঁদা বাওরের জঙ্গলে চলো, সেখানে বসি সলা পরামর্শ যা হবার হবে ক্ষণ। তখন প্রায় ভোর হয়ে আসছে। ডাকছে একটা দুটো কাক। হলা ডাকাতের দল যে যার মতো রওনা দিল চাঁদা বাওরের জঙ্গলের দিকে। বাঁকা চাঁদের মতো দেখতে বাওরটা, তাই এর নাম হয়েছে চাঁদা বাওর।
একসময় এটা ছিল ইছামতির মূল ধারার অংশ। ক্রমে ইছামতি তার নিজের খেয়ালে গতিপথ পাল্টে ফেলেছে। তবে এখনো বর্ষার জল বেড়ে গেলে এই বাঁওর ইছামতির মূল ধারার সাথেই জুড়ে যায়। এর পাশ দিয়ে তৈরি হয়েছে এক ঘন জঙ্গল। বাঁওরের জল ঘেঁষে গজিয়ে উঠেছে হোগলার ঝোপ, রয়েছে বিষ কাটালির দল, আর তারপরেই শুরু হয়েছে ঘন নিবিড় জঙ্গল। বড় বড় শিরীষ, বহু পুরনো আম, কাঁঠাল, কুলের গাছ, বটের ঝুড়ি নেমেছে মোটা হয়ে, আর এই সব গাছের মাথায় মাথায় ঘন হয়ে আছে লতানো গাছের ঝোপ, আর রয়েছে ঘন বাঁশ ঝাড়। সব মিলিয়ে এই চাঁদা বাওরের জঙ্গল বেশ দুর্ভেদ্য, আর তার ওপর রয়েছে ডাকাতের ভয়। তাই এ বনে সাধারণত কোনো মানুষজনের যাতায়াত নেই। তখন সবে ভোর হব হব করছে। হলা ডাকাতের দল দুটো ছিপ নৌকোয় করে বাওরের জঙ্গলের এক প্রান্তে এসে নামল। ছিপ দুটোকে হোগলা ঝোপের আড়ালে লুকিয়ে রেখে একটা সরু সুরি পথ ধরে বনের ভিতরে এগিয়ে চলল সবাই। এঁকে বেঁকে সে পথটা ক্রমেই ঘন জঙ্গলের দিকে চলে গেছে। বেশ কিছুটা যাওয়ার পরে জঙ্গলের মধ্যে খানিকটা পরিষ্কার জায়গা পাওয়া গেল। সেখানে রয়েছে একটা পুরনো ভাঙা কালী মন্দির। এক এক করে সবাই গিয়ে সেখানে জড়ো হলো। হলা সর্দার বলল, আজ আর কাল বিশ্রাম। বাওর থেকে মাছ টাছ ধরে আন, রান্না খাওয়া করে একটু গড়িয়ে নেওয়া যাক। দুদিন পরে অমাবস্যে, সেদিন মায়ের পুজো দিয়ে তারপর কাজে বেরোনো যাবে। মনসাতলা গ্রামের চণ্ডী মণ্ডপে বসে দাগ কাটা তামাক সহযোগে হুকো টানছিল বেশ কয়েকজন। হাতে হাতে ঘুরছিল হুকো। সবাই যদুপালকে ঘিরে ধরেছে। সবাই তার ডাকাতের খপ্পরে পড়ার কথা শুনতে চায়। বৃদ্ধ রামলোচন চক্রবর্তী মশাই সকলের মধ্যে একটু মুরব্বী গোছের মানুষ। তার জামাই আবার কলকাতায় কোন সওদাগরি হৌসে কাজ করে, তাই দলের মধ্যে তার আলাদা স্থান রয়েছে। সাধারণের হুকোয় তিনি তামুক খান না। মুরব্বীদের জন্য আলাদা হুঁকোর ব্যবস্থা আছে। তাতেই গোটা দুই টান দিয়ে তিনি বললেন, হ্যাঁ, তা হবে না কেন? যদু আমাদের লোক ভালো, ওর বাপও ছিল ভালো। ওর বাপ শচীশ তো এক সময় ওই হলা ডাকাতেরই বন্ধু ছিল, কিন্তু ওই হলা এই ডাকাতি ধরায় যদুর বাপ আর তার সাথে মিশত না। তবে রোশো বাপু, এই ডাকাতি বেশি দিন আর চলবে না। এই নীল করেরাই ওই ডাকাতদের শেষ করবে বলে রাখলাম। আমার জামাই খবর এনেছে, শিগগিরই এই তল্লাটে বড় নীলির কুঠি হবে, মঙ্গলগঞ্জে তার ঘাঁটি হবে। তখন এই ডাকাতরা কোথায় যায় দেখব। ভূষণ গোয়ালা হুকোয় দু এক টান দিয়ে বলল, তা কর্তা, ওই নীলির কর্তারাই কি বা এমন ভালো কাজ করতেছে বলেন তো? সব ভালো ভালো জমিতে নীলের দাগ দিয়ে দিচ্ছে। সব থেকে শয়তান হলো ওই নায়েবগুলোন। এই কথা সে কথায় কে একজন বলল, আচ্ছা কর্তা, ওই আপনার জামাই নাকি কি একটা এনেছে, ওই তা দিয়ে নাকি আগুন ধরাতে খুব সুবিধা, কাঠিতে ঘষা দিলেই নাকি আগুন জ্বলে। সত্যি নাকি কর্তা? রামলোচন বাবু একটু উজ্জ্বল মুখে বললেন, হ্যাঁ হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি। ওকে বলে তিয়া সলাই। পরে একদিন এনে দেখাবো। এই ছোট্ট একটা সাদা বাক্স, বুঝলা, তাতে সার সার কাঠি, কাঠির মাথায় কি জানি লাগানো। যেই কোনো শুকনো জায়গায় ঘষবে অমনি ফস করে আগুন জ্বলে উঠবে। কেউ কেউ বলে উঠল, কালে কালে কি যে হলো কর্তা, টিকের আগুনের দিন ফুরালো। এমন সময় আকাশ কালো করে মেঘ করে এলো। পূব দিক থেকে মেঘের ডাকও শোনা গেল। চক্রবর্তী মশাই বলে উঠলেন, ওই এলো বলে
এই অবেলায় ভিজলি আর দেখতে হবে না, শিগগির চলো সবাই ফেরা যাক। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটানা শোনা যাচ্ছে ব্যাঙের অবিশ্রান্ত ডাক, সাথে যোগ দিয়েছে ঝিঝির দল। বাওরের জঙ্গলে ভাঙা কালী মন্দিরের চাতালে জড়ো হয়েছে সবাই। অবিশ্রান্ত বৃষ্টির ছাঁট এসে সবাইকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে বাজ পড়ে সাদা হয়ে যাচ্ছে চারপাশের জঙ্গল। তাতে অবশ্য মানুষগুলোর কেউই ভ্রুক্ষেপ করছে না। তাদের মধ্যে কেউ কেউ হুকো টানছে, কেউ বা নিজেদের মধ্যে খোশ গল্পেই ব্যস্ত। একটু দূরে একটা নারকেল পাতার ছাউনি দেওয়া ঘরে রান্নার আয়োজন হয়েছে। কাঠের জালে চালে ডালে খিচুড়ি রান্না চলছে, আরেক পাশে রান্না হচ্ছে ভাজাভুজি। মাঝে মাঝে বৃষ্টির বাতাসে খিচুড়ির গন্ধ এসে কালী মন্দিরের সবাইকে উন্মনা করে তুলছে। শুধু হলা সর্দার একটা পুরনো চকচকে তলোয়ারে পাথর ঘষে ঘষে আরও ধারালো করার চেষ্টা করছে। এই পুরনো তলোয়ারটা তার খুব প্রিয়। মাঝে মাঝেই অবসর পেলে সে এটাকে নতুন করে ধার দেওয়ার চেষ্টা করে। এমন সময় কথা বলে উঠল গজা। সে বলল, সর্দার, আজ তো আর কোনো কাজ হবে না। এই বৃষ্টিতে আর কি করি কি হবে? তার থেকে তোমার ডাকাতির কয়েকটা গল্প বলো না, এই বাদলায় ভালোই লাগবে শুনতে। আমরা তো নতুন, অনেক কিছুই শুনিনি। ভোতা বলে উঠল, সর্দার, তুমি তো অনেক ডাকাতি করেছ, কোথাও কি? সে চুপ করে গেল হঠাৎ। হলা সর্দার তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে চাইল। বলল, কি বলতে চাইছিস? থেমে গেলি কেন? ঘোতা একটু কিন্তু কিন্তু করে বলল, না ওই আর কি, আমি বলতে চাইছি নু, কখনো তুমি ডাকাতির সময় কি বিপদে পড়েছিলে? এই কথায় হলা সর্দারের দৃষ্টি একটু অন্যমনস্ক হয়ে গেল। তারপর ধীরে ধীরে সবার দিকে তাকিয়ে সে বলল, হ্যাঁ, বিপদে পড়িনি এমন কথা কি আর কেউ বলতে পারে? তবে একবার এক ভীষণ বিপদে পড়েছিলাম, আর সে বিপদ এসেছিল কোনো পুরুষ মানুষের থেকে নয়, এক মেয়ে মানুষের কাছ থেকে। বলো কি সর্দার? সবাই খানিকটা বিস্ময়ের সাথে সর্দারের দিকে তাকালো। একমাত্র ভজা আর বুড়ো রহিম শেখ নির্বিকার। হলা বলল, হ্যাঁ, সে মেয়ে মানুষ লয়, সাক্ষাৎ মা চণ্ডী, তার নাম ওসেল কাত্যায়নী। তাহলে শোন, ব্যাপারটা বলি। তখন আমার দল সবে একটু নাম ডাক করেছে। একদিন খবর এলো যে ওই সবাইপুরের লক্ষণ তেলির বাড়িতে নাতির অন্নপ্রাশন উপলক্ষে মহা ধুমধাম হবে। সে সময় সবাইপুরের তেলির বাড়ির খুব নামডাক। অনেকগুলো নাতনির পরে একটা নাতি হয়েছে। তা তেলির বাড়িতে তো আনন্দ আর ধরে না। ঠিক সময় আমার দলের লোকরা খবর আনলো যে বেশ কিছু টাকা আর সোনার গয়না তেলি বাড়িতে চলে এসেছে, রাখা আছে দোতলার সিন্ধুকে। আমিও হামলা করতে গেলাম। তখন গরমকাল, বিকেলে একটু ঝড় বৃষ্টি হয়েছিল, রাতে সব পরিষ্কার হয়ে গেল। কৃষ্ণপক্ষের রাত বেশ অন্ধকার। আমরা রন পায়ে চড়ে 8-10 জন চললাম। সে সময় আমাদের দেখলে যে কেউ নিঘাত মুচ্ছ যেত। আমরা কোনো আলো জ্বালাইনি। ঘোর আঁধারে গায়ের বাইরে এক বাঁশ বনে আমাদের রনপাগুলো লুকিয়ে রেখে শুধু হাতিয়ার আর এক জোড়া রনপা সাথে নিয়ে গেলাম তেলির বাড়ির দিকে। তেলির বাড়ির পাঁচিল বেয়ে উঠতে সেটা কাজে লাগবে। তা সে বাড়িতে গিয়ে দেখি লোকজন তখনও জেগে আছে। দোতলার একটা ঘরে পুরুষেরা আর মেয়ে মানুষেরা রয়েছে নিচের হেঁসেলে। তা যে কোনো জায়গায় ডাকাতি করতে গেলে আমরা তো মেয়ে মানুষদের গায়ে কোনোভাবেই হাত তুলি না। তাই ঠিক করলাম ওনাগো আগে একটা ঘরে ঢুকিয়ে দেব, তারপর দোতলায় উঠে সিন্দুক লুট করব। এই মতো ঠিক করে
একজনকে বাড়ির বাইরে পাহারায় রেখে আমরা হামলা করলাম। পাঁচিল টপকে দরজা খুলে বাড়ির ভিতরে ঢুকে মেয়ে মানুষগো একটা ঘরে ঢুকিয়ে দিলাম। বললাম, মা জননীরা, আপনাকেও কোনো ডর লাই, আপনাকেও কেউ শোবেও না, শুধু আপনাকেও যার যা গয়নাগাটি আছে সেগুলো আমাদের সামনে ফেলে দেয়। কিন্তু তেনারা ভয় পেয়ে বেজায় চেঁচামেচি জুড়ে দিলে। এতে দোতলার মানুষেরা সাবধান হয়ে গেল। তারা সিঁড়ির মুখের ঝাঁপ দরজা বন্ধ করে দিয়ে ওপর থেকে ইট পাটকেল যা পেল ছুঁড়ে মারতে লাগলো। এতে আমাদের উপরতলায় যাওয়ার খুব সমস্যা হয়ে গেল। তাও আমরা দমে যাইনি, কিন্তু আচমকা কোত্থেকে একটা সরকি ছুটে এসে রহিম শেখের বাঁ কাঁধের কাছে বিঁধে গেল। রহিম এখন তো বুড়ো হয়ে গেছে, কিন্তু সে এক সময় ছিল নামজাদা সরকিবাজ। সেই রহিম তো আল্লাহ বলে বসে পড়ল, কিন্তু ভালো করে কিছু বুঝে উঠবার আগেই আবার গোটা কয়েক সরকি ছুটে এলো। একজন তো ঘায়েল হয়ে শুয়েই পড়ল। এবার আমরা বুঝতে পারলাম যে সরকি আসছে বাড়ির গোয়াল ঘরের দিক থেকে। সেদিকে তাকিয়ে একটা হুঙ্কার দিলাম, কে গোয়াল ঘর থেকে লুকিয়ে সরকি মারছিস? বেরোবি না, গোয়ালে আগুন দেব। জবাবে এক মেয়ে মানুষের গলা ভেসে এল, আমার নাম হইল কাতু, পাইক ভীম বাউরির মেয়া। বাপের কাছে সরকি ছোড়া শিখেছি। তোদের ক্ষমতা থাকে তো কাছে এসি দেখ, এক একটারে কাইটা ফালামু। পরে জেনেছিলাম ওর নাম কাত্তায়নী। ভীম বাউরি ছিল বাউরিপাড়ার নাম করা এক পাইক। মুশকিল হয়ে গেল, কারণ আমরা মাইয়া মানুষের গায়ে হাত তুলি না। তারা মায়ের জাত, লয়তো সে গোয়াল ঘরে আগুন দিয়ে তারে তখনই পুড়িয়ে মারা যেত। কিন্তু তার ছোড়া সরকি আমাদের দিকে যখন তখন ছুটে আসছে, আর বাড়ির উপরতলা থেকে ছুটে আসছে বড় বড় ইট পাটকেল। এর মধ্যেই লেজার বল্লম ছুঁড়ে গোটা কত পুরুষরে ঘায়েল করে ফেলেছি। কিন্তু বাইরে যে পাহারায় ছিল সে ছুচোর ডাক দিতে লাগলো। এর মানে হলো গ্রামের লোকজন আসতে লেগেছে, এবার পালাতেই হবে। আমাদের মধ্যে রহিম শেখ ঘায়েল, আর একজন কাতুর সরকি খেয়ে প্রায় মরো মরো। তখন ভজাকে বললাম, ভজা, জাল গোটা, আর দাঁড়ানো যাবে না। যেটা মরো মরো ওটার মাথা কেটে নে, রহিমরে পাঁজা কোলা করে তুলি নে, চল, মুখে ঝম্প বাজা, আগে পিছে লাঠি ধর। ততক্ষণে গায়ের মানুষ বাড়ির সামনে এসে গেছে, কিন্তু সে সাংঘাতিক ঝম্প শুনে মেয়ে মাইনসে কেন, আচ্ছা আচ্ছা পুরুষ মাইনসেরাও ভিড়মি খায়। মুখে ঝম্প বাজিয়ে দলের আগে পিছে লাঠিয়ালরা এমন লাঠি ঘোরাতে লাগলো যে কাছে আসে কার বাপের সাধ্যি। ভিড় ভয়ে সরে গেল, আমরা বেরিয়ে এলাম। একজন জিজ্ঞাসা করল, তাহলে সে যাত্রা কিছু লাভ হয়নি সর্দার? তা হবে না কেন? হ্যাঁ, অলা সর্দারের কাজে অত ভুল হয় না। মেয়ে মানুষদের যখন ঘরে ঢুকিয়ে দেওয়া হলো, তখনই তো যার কাছে যা গয়না ছিল নেওয়া হয়ে গেছে। সেও একেবারে কম নয়। কিন্তু ওই কাতু সেদিন না থাকলে ও বাড়ি থেকে আরও মাল লোটা যেত। সিন্দুক তো ধরাই হলো না। ধন্যী বটে অমন মেয়ে মানুষ। হ্যাঁ হ্যাঁ, সরকি ধরা শিখেছিল সে বাপের কাছে। ঘোতা বলল, সর্দার, ওই কার মাথা কেটে আনতে হলো সেদিন? একটা শ্বাস ছেড়ে হলা সর্দার বলল, তার নাম বলবো না, সেও খুব জোয়ান মদ্য ছিল রে। তবে মাথা কেটে না আনলি লোকে তারে চিনে ফেলতো, তাই মাথা কেটে আনতেই হলো। যাক, অনেক রাত হলো, খাওয়া শেষ করে সব বিশ্রাম করবে। কাল রাইতে বড় কাজ আছে। কি কাজ সর্দার? সে কাল বলবো, আজ লয়। এখন সব বিশ্রাম কর, কিন্তু রেতের পাহারা যেন ঠিক থাকে। পরদিন একটু বেলায় এক বাউল এসে হাজির হলো একতারা হাতে। তাকে দেখে সবাই বেশ আনন্দিত হয়ে উঠল। সবার সাথে কিছুক্ষণ কথা বলে আর দু একখানা বাউল গান টান গেয়ে তারপর বাউল আর হলা সর্দার ভাঙা মন্দিরের চাতালে গিয়ে বসল।
হলা বলল, তারপর বাউল, কি খবর আনলে? বাউল বলল, এই খবর তো ভালোই। আমার এলাকার একজন কাজ করে ওই নীলকুঠিতে। সে বলেছে যে দাদনের মেলা টাকা এসেছে কুটিটি, কিন্তু ভালো করে ভেবে কাজে হাত দিও। এই কাজে পুলিশি হ্যাঙ্গাম শুরু হয়ে যাবে, তখন সামলাতে পারবে তো? হলা একটু ভেবে বলল, সে আমি ভেবেছি বাউল। এখন চারিদিকে নীলির বিদ্রোহ শুরু হয়েছে, ওদিকে 20 ডাকাত লড়াই দিচ্ছে। এখানে না হয় সেই কাজটা আমিই করলাম। আর ওই নীলির কুঠির সাথে আমার পুরনো শত্রুতা আছে, সে তো জানোই। আমি জানি এ কাজে এলাকার লোক আমার ওপর চড়বে না, বরং খুশি হবে। ওই নীলকুঠির বড় সাহেব আর ওই নায়েব দুটোকে আগে শেষ করব, তারপর। এখন বলো তো, টাকা পয়সা সব থাকে কোথায়? কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে? এইগুলো আগে আমাকে বলো। আমার অত চিন্তা তোমারে করতে হবে না। তারপর বাউল আর হলা সর্দার অনেকক্ষণ ধরে কথা বলল। নিঝুম দুপুরে দূর থেকে ভেসে আসতে লাগলো ঘুঘুর ডাক। অনেক পরে কথা শেষ করে বাউল বিদায় নিল। তখন গাছপালার ফাঁক ফোকর দিয়ে রোদ ক্রমেই পশ্চিমে ঢলতে শুরু করেছে। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথে পুজোর জোগাড় যন্ত্র শুরু হয়ে গেল। আজ অমাবস্যা। সিদ্ধেশ্বরী কালী মায়ের পুজো দিয়ে তাদের কাজ শুরু হবে। পুজোর উপচার বলতে বিশেষ কিছু নেই। রক্তজবার মালা আর ফুল, ভারে একভার কারণ বাড়ি, তাম্রপাত্রে কিছু ফল ফলাদি, ধূপ ধুনোর গন্ধে আর ধোঁয়ায় মন্দির ভরে গেছে। অদূরে হাঁড়ি কাঠের পাশে একটা নধর পাঁঠা ভয়ে ক্রমাগত ডেকেই চলেছে। মশাল জ্বলে উঠল একটা দুটো, বেজে উঠল ঢাক, ঢোল, কাসর, ঘণ্টা। রক্তবস্ত্র পরিহিত হলা সর্দার মায়ের পূজা শুরু করল। সমবেত রব উঠল, জয় মা কালী, জয় মা সিদ্ধেশ্বরী। এরপর বলির পালা। চকচকে খাঁড়ার এক কোপে পাঠার মুন্ডু ধর থেকে আলাদা হয়ে গেল। বলির রক্তে মায়ের পা ভিজিয়ে সবার হাতিয়ারগুলোতে সেই রক্তের ফোঁটা পরিয়ে দিয়ে কপালে রক্ত আর সিঁদুরের ফোঁটা কাটল সবাই। মশালের কাঁপা কাঁপা আলোয় সবার চোখ মুখ জলজল করতে লাগলো। এবার সবাইকে জড়ো করে চাতালের মাঝে দাঁড়ালো হলা সর্দার। বলতে শুরু করলো, ভাইয়েরা, আজ আমরা বিশেষ একটা কাজে যাচ্ছি। আমাদের কাছে খবর আছে যে মোল্লাহাটির নীলকুঠিতে মেলা টেকা এসেছে। আজ বাউল খবর দিয়ে গেছে যে রেইতে কুটিটি খানাপিনা হবে। আজ অমাবস্যার আঁধারে আমরা ইছামতি দিয়ে ওজন বেয়ে ছিপে করে একেবারে নীলকুঠির পিছনে যে হাজির হব। ওখানে আছে কিছু কবর আর জঙ্গল। ওদিক দিয়ে গেলে কেউ দেখতে পাবে না। দুটো ডাল কুত্তকে পেথম চটি খতম করতে হবে। তারপর পাইক গুলন রে ঘায়েল করে সাহেব মেম যারা আছে সবাইকে একটা ঘরে ঢুকিয়ে আটকে দিতে হবে। ওরা বন্দুকগুলোন হাতে পাওয়ার আগেই এই কাজ করতে হবে। তারপর সিন্দুক ভেঙে যা মাল আছে সব লুট করব আমরা, আর বন্দুক যে কটা আছে সব দখল করতে হবে। সব কাজ শেষ হলে আমরা আর এই ঘাটিতে ফিরব না। গাং বেয়ে একেবারে চলে যাব ঘাট বাওরের জঙ্গলের ঘাটিতে। সেখানে গিয়ে মাল ভাগ বাটোয়ারা হবে। সব ঠিক মতো হয়ে গেলে আমাদের আর অনেক দিন কোনো লুটপাট করতে হবে না। তাহলে দেরি নয়, মশাল নেবাও, নাওয়ে চলো, 2 ভাগে চলো। একদল ভজার সাথে আর একদল আমার সাথে চলো। সবাই দল বেঁধে চলল। একটু পরেই বাওরের ধারে এসে গেল সবাই। সেখানে দুটো লম্বা সরু ছিপ নৌকা আগে থেকেই অপেক্ষা করছিল। তখন অনেক রাত। অন্ধকার ইছামতির বুক চিরে দুটো সরু লম্বা ছিপ নৌকা দ্রুত বেগে এগিয়ে চলেছে। কালো কালো ছায়ার মতো মানুষগুলো চুপচাপ বসে আছে। খুব সামান্য শব্দ উঠছে জলে। আকাশ ঘন কৃষ্ণবর্ণ। মাঝে মাঝে অল্প অল্প বিদ্যুৎ খেলে যাচ্ছে মেঘ থেকে মেঘে। বেশ কিছুটা চলার পর
দূর থেকে মোল্লাহাটির নীলকুঠির আলো দেখা গেল। নীলকুঠিকে বাঁ পাশে রেখে ছিপ দুটো এগিয়ে চলল কুঠির পিছনের দিকে। সেদিকটা ঘন জঙ্গলে ভরা। ঝোপঝাড়ের আড়ালে ছিপ দুটোকে রেখে দুটো দলেই এগিয়ে চলল হলা সর্দার আর ভজা। সামান্য এগোতেই কুঠির ঘরগুলো দেখা গেল। দুটো ঘরে তখনও আলো জ্বলছে। সেখান থেকে কলের গানের শব্দ আর লোকজনের সমবেত উল্লাস ভেসে আসছে। এমন সময় কুকুর দুটোকে দেখা গেল। কোনো কিছু আঁচ করে তারা এদিকেই ছুটে আসছে। বোধহয় গন্ধ পেয়েছে বাইরের লোকের। আর একটু এগিয়ে এসে তারা দাঁড়িয়ে পড়ল পাশাপাশি। লেজ নড়তে লাগলো বিক্ষুব্ধভাবে। তারপরেই দু তিনটে ডাক দিল। হলা বলল, যোগো, ঘোতা, মার। নিমেষে দুটো তীর ছুটে গেল ঝোপের ভিতর থেকে। প্রাণী দুটো লুটিয়ে পড়ল। ঠিক তখনই হল ঘরের দরজাটা খুলে গেল। একটু টলমল পায়ে বেরিয়ে এলো যে। তাকে দেখে হলা সর্দারের মুখটা রাগে কঠিন হয়ে গেল। অস্ফুটে মুখ থেকে বেরোলো, বড় সাহেব, ব্যাটা শয়তান, আজ ছাড়ছি নে। দূর থেকে বড় সাহেবের ক্রুদ্ধ কণ্ঠ ভেসে এলো। বোধহয় কুকুর দুটোকেই ডাকছে। জ্যাক, লুসি, where are you rascals? Come here, come here. হলা আবার বলে উঠল, ঘোতা, নিশানা লাগা, আজ তোর পরীক্ষে। তোর বাপ মরেছিল এই সুমন্ত্রীর হুকুমে, তোর ঘরে আগুন দিয়েছিল এরই হুকুমে। চালা তীর। ঘোতা টান টান হয়ে দাঁড়িয়ে ধনুকে তীর চড়ালো। সম্পূর্ণ টান দিয়ে নিশানা লাগিয়ে তীর ছেড়ে দিল। তার মুখ থেকে অস্ফুট শব্দ বেরোলো, জয় মা কালী। দূর থেকে বড় সাহেবের আর্তনাদ শোনা গেল। তারপর ধপ করে পড়ে গেল মাটিতে। হলা বলল, সাব্বাস, চলো সবাই, হামলা। অমনি সবাই জয় মা কালী, জয় মা সিদ্ধেশ্বরী হাঁক ছেড়ে হাতিয়ার নিয়ে ছুটে চলল। নিমেষে কলের গানের বাজনা থেমে গিয়ে চারিদিকে আর্তচিৎকার শুরু হয়ে গেল। হঠাৎ করে যে এমন হামলা হবে তা কেউ আঁচ করতেও পারেনি, এবং তার জন্য পাইক বরকন্দাজরাও কোনো রকম প্রস্তুত ছিল না। সবার আগে পুরুষ এবং মহিলাদের বন্দি করে কুঠির বাইরের একটা গুদাম ঘরে ঢুকিয়ে বন্ধ করে দিল হলা সর্দারের লোকজন। বাইরের মাঠে আনাচে কানাচে পাইকদের সঙ্গে তখনও খণ্ডযুদ্ধ চলছিল ডাকাতদের। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অপ্রস্তুত পাইকরা রণে ভঙ্গ দিল বা মারা পড়ল। চারটে বন্দুক আর হাতিয়ার যা ছিল দখল করা হলো। সবশেষে হলার লোকজন একজনকে পাকড়াও করে আনল। সে হলো নীলকুঠির নায়েব। গোলমালের মাঝে সে সরে পড়ার তাল করছিল। হাতের কাছে তাকে পেয়ে ঘোতা আর যোগো প্রথমেই সরকি দিয়ে তাকে গেঁথে ফেলতে যাচ্ছিল, কিন্তু তাদের ঠেকালো হলা সর্দার। আরে করিস কি? দাঁড়া দাঁড়া, ও বেটা জানে কোথায় কি আছে। সিন্দুক থেকে মালগুলো বার করতে হবে না? দেখ ও সহজে বলে কিনা। ঘোতার হাতে গোটা দুই বাড়ি খেয়েই নায়েব সবকিছু দেখিয়ে দিল। উপরতলার বড় সাহেবের খাস কামরায় একটা মাঝারি আকারের সিন্দুক রয়েছে। একটু খোঁজাখুঁজি করে তার চাবিও পাওয়া গেল। সিন্দুক খুলে বেরোলো প্রচুর সোনার উপর টাকা আর অজস্র দলিল দস্তাবেজ। হলা বলল, টাকা যা আছে আগে বস্তায় ভর, আর ওই কাগজপত্র সব বার করে নিয়ে নিচে আগুন দিয়ে পোড়াবো। আর নয় বেটাকে হাত পা মুখ মেধে কোথাও ফেলে রেখে দে। বাঁচলে বাঁচবে, মরলে মরবে। নে, আর দেরি করিস নে, নীলির কুটিতে আগুন লাগা, সব পোড়ায় দে। যারা বাইরে আটক আছে তারা থাক তেমনি, যা হয় হবে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা সিদ্ধেশ্বরী। দেখতে দেখতে নীলকুঠির সর্বত্র আগুনের লেলিহান শিখা জ্বলে উঠল। লকলকে লাল আগুনের শিখায় চারিদিক আলো হয়ে গেল। পুড়তে থাকা নীলকুঠির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল হলা সর্দার। তখন পূব আকাশ একটু ফর্সা হয়ে এসেছে, ডাকছে একটা দুটো কাক। তারপর সবাই মিলে
অপেক্ষমান নৌকায় গিয়ে উঠল। ছিপ নৌকা দুটো ছুটে চলল ইছামতির বুক চিরে। যেতে হবে অনেকটা পথ। এবার তাদের লক্ষ্য ইছামতি তীরের ঘাট বাওরের জঙ্গল।